হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এবিটিএ টেস্ট পেপারে এর আগে আমাদের 820 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা সলভ করেছি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। তো এবিটিএ টেস্ট পেপার আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করব, ঠিক আছে? যতগুলো পেজ আছে আর 9টা মতো পেজ আছে। আজকের ক্লাস হয়ে গেলে আর 8টা পেজ বাকি থাকবে। তো 8টা পেজ আমরা যত দ্রুত পারা যায় কমপ্লিট করে নেব। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা দশম শ্রেণীর গণিত বই সলভ করেছি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করা আছে। সালের কোশ্চেন 2017 থেকে 2024 মাধ্যমিক গণিত প্রশ্নের প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করা আছে, ঠিক আছে? তো আমরা এখন এবিটিএ সলভ করছি। এবিটিএর পর আমরা পর্ষদের টেস্ট পেপারও সলভ করে দেবো সম্পূর্ণরূপে। যেগুলো তোমাদের প্রয়োজন জানাতে থাকবে। পর্ষদের শর্ট কোশ্চেন হয়ে যাওয়ার পর তোমাদের কোনগুলোর বড় কোশ্চেন সলভ করা প্রয়োজন, তোমাদের কোনগুলো পর্ষদের বড় কোশ্চেন বা এবিটি এর বড় কোশ্চেন কোনগুলো তোমাদের প্রয়োজন আমাদের কমেন্টে জানাবে, আমরা সেই অনুযায়ী বড় কোশ্চেনও সলভ করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা শুরু করার দেখো বলে রাখি, ক্লাসের মাঝে আমরা কিছু স্টুডেন্টেরও নাম নেব যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করছে। তোমরাও যারা আমাদের চ্যানেল দেখছো, যারা আমাদের ক্লাস দেখছো, তোমাদের বিভিন্ন কমেন্ট করছো, কমেন্টে তোমাদের নামটাও মেনশন করো। আমরাও আমাদের ক্লাসের মাঝে তোমাদেরও নাম উল্লেখ করে তোমাদেরও ধন্যবাদ জানাতে চাই। যেহেতু আর যদি সাজেশন দেওয়ার থাকে কিছু চ্যানেল ইমপ্রুভ করার জন্য, সেই সাজেশনও তোমরা দিতে পারো, ঠিক আছে? তো শুরু করছি। দেখো 841 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব। 841 পেজের ম্যাথের কোশ্চেনের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, একের দাগের একেরটা বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 500 টাকা বেশি হয়, তার মূলধন তাহলে 4% থেকে 5% হয়। সমস্ত কিছু একই ছিল, 4% থেকে 5% হলো। তাহলে বার্ষিক আয় মানে এক বছরে, তাহলে এক বছরের মনে করো আসলটা হচ্ছে পি টাকার 5% হারে এক বছরের সুদ কত, এইটা। আর পি টাকার 4% হারে এক বছরের সুদ কত, এইটা। তাহলে এইটা মাইনাস এইটা নিশ্চয়ই যেটা সুদের ফলে যে ইনকামটা, সুদের কত টাকা বেশি পাচ্ছে, যে 4% থেকে 5% হয়, কত টাকা বার্ষিক আয় বেশি হচ্ছে, 500 টাকা বেশি হচ্ছে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু 500 হবে নিশ্চয়ই। তাহলে লসাগু করলে 100 লসাগু, তাহলে এটা হচ্ছে 5p, 1 গুণ করলে 5p হবে, মাইনাস 4p ইজ ইকুয়াল টু 500। তাহলে কোনাকুনি গুণ করলে 5p মাইনাস 4p, p ইজ ইকুয়াল টু 50000, তার মানে 50,000 হয়ে যাচ্ছে। দেখো এটা অ্যান্সার চলে আসছে 50,000, ঠিক আছে? কোন অপশনে আছে 50,000? অপশন সি তে আছে। তাহলে অপশন সি সঠিক উত্তর, অপশন সি 50,000 টাকা। অপশন সি 50,000 টাকা। দুইয়েরটা দেখো কি বলেছে, দুইয়ের অঙ্ক বলে দিয়েছে। 841 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছি আমরা। এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই কিউব হলে নিচের কোনটি সত্য হবে? তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই কিউব হলে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়াই কিউব। কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি কি অপশন আছে দেখো, সেই অপশনের মধ্যে যে আমরা সত্য বলবো, এক্স টু দি পাওয়ার 3n ওয়াই টু দি পাওয়ার 3n এটা হবে না, এক্স টু দি পাওয়ার 2n ওয়াই টু দি পাওয়ার 3n এটা হতে পারে, ঠিক আছে? xn ওয়াই টু দি পাওয়ার 2n হবে না। এখানে একমাত্র হবে যে অপশন বি তে যেটা আছে, উভয় দিকে পাওয়ারে n নিয়ে নেওয়া হলে এটা সত্যি হয়ে যাবে। আমরা যদি পাওয়ারে উভয় দিকে n নিয়ে নিই, হোল টু দি পাওয়ার n, মনে করো হোল টু দি পাওয়ার n নিলাম, তাহলে এই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 3n। তাহলে এইটাও ধ্রুবক একটা, তাহলে x টু দি পাওয়ার 2n প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3n হয়ে যাচ্ছে। দেখো তাহলে অপশন বি তে আছে x টু দি পাওয়ার 2n প্রপোর্শনাল y টু দি পাওয়ার 3n, ঠিক আছে? নেক্সট দেখো তিনেরটা কি বলছে, এবিসিডি রম্বসে এবিসি কোণ 60 ডিগ্রি আর এডি সমান 4 সেমি। এবিসিডি রম্বস অঙ্কন করছি। দেখো এবিসিডি রম্বস কি বলে দিয়েছে দেখো, বলা আছে যে এ বি সি কোণ, বি কোণটা 60 ডিগ্রি আর এডি 4 সেমি। তাহলে এসির পরিমাপ, এডি 4 সেমি, এই এসির পরিমাপ। এ বি সি কোণ, বি কোণ 60 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে? বি কোণ 60 ডিগ্রি বলে দেওয়া আছে। বি কোণ 60 ডিগ্রি, এবিসি রম্বস বি কোণ 60 ডিগ্রি আর এডি 4 সেমি। তাহলে এইটা 60 হলে তাহলে এটাও 60 হবে। আর এই বাহুগুলো সমান্তরাল হয়, এই কোণের সঙ্গে এই কোণ আর এই কোণের সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে। যেহেতু সমান হচ্ছে, এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি এরা রম্বস যেহেতু, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, অনায়াসে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ হয়ে গেলে এইটা 60, এইটাও 60 হয়ে যাবে, 60 60।
তাহলে এখানে হয়ে যাচ্ছে এই কোণটাও 60°, এটাও 60°, প্রত্যেকটা কোণ 60° করে চলে আসছে দেখো। তাহলে 120, 120, 130, তিনটে কোণ 180, আর সমস্যাটা দেখো 180, 180, 360 হয়ে যাচ্ছে। তাহলে এসির মান হয়ে যাচ্ছে, দেখো এখানে এসির মান হয়ে যাচ্ছে, এসির মান হয়ে যাচ্ছে এটা 4 সেমি, তাহলে এসির মানও 4 সেমি হয়ে যাচ্ছে। 4 সেমি কোন অপশনে আছে দেখো, অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে 4 সেমি। অপশন এ 4 সেমি। দেখো এইটা এই রম্বস মানে কি, যে সামান্তরিকের 4টে বাহু সমান সেটা রম্বস, তাহলে এর বিপরীত কোণগুলো সমান, ঠিক আছে, এরও নিশ্চয়ই বিপরীত কোণগুলো সমান হবে, বিপরীত কোণগুলো নিশ্চয়ই সমান হবে, বুঝতেই পারছো। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো এইটা সমান, এইটা সমান, এটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এইটা সমান, এইটা সমান, এটা সাধারণ বাহু, সর্বসম হয়ে গেল। আর এই দুটো কোণ সমান হয়ে গেছে 60-60, তার মানে এই দুটো কোণ সমান, তাহলে এইটা যেহেতু ভেদক হয়েছে এর সঙ্গে এইটা সমান, এর সঙ্গে তার মানে সমান সমান ভাগ হচ্ছে, তাহলে নিশ্চয়ই যেহেতু দুটো কোণ সমান, 360 থেকে এই দুটো সমষ্টি 120 বাদ দিলে 240, তার মানে এই দুটো কোণের সমষ্টি 240, প্রত্যেকটা 120 করে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কোণ 120 করে, এগুলো 60-60 করে হবে, তাহলে এইটা সমবাহু ত্রিভুজ, এইটা সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে এই এডির সঙ্গে এসি সমান হবে, তাহলে 4 সেমি। সাধারণ লজিক, দেখো খুব সহজভাবে হয়ে যাচ্ছে। এবার দেখো 4এরটা, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। একটি অর্ধগোলক, এইটা অর্ধগোলকটা নিরেট অর্ধগোলক কি অর্ধগোলক কিছু বলেনি, শুধুমাত্র অর্ধগোলক বলে দিয়েছে। একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা নিরেট অর্ধগোলক বলা উচিত ছিল, যে আর ব্যাসার্ধ একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, শুধুমাত্র অর্ধগোলক বলা আছে। নিরেট অর্ধগোলক আমরা ধরে নিচ্ছি, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে যদি নিরেট হয়, এটা হয়ে যাবে অপশন ডি তে আছে 3πr², এমনিতে 4πr² হয়, নিরেট অর্ধগোলক হচ্ছে এইটা, এই অর্ধেকটার জন্য 2πr², আর এইটা πr², ঠিক আছে, এত বর্গ একক, যেখানে আর ব্যাসার্ধ, ঠিক আছে, আর ব্যাসার্ধ, এটা খেয়াল রাখবে। আর ব্যাসার্ধ হলে অর্ধগোলকের হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু কোশ্চেনটা এই টাইপের থাকবে না, কোশ্চেন অবশ্যই অর্ধগোলক কি নিরেট অর্ধগোলক কি ফাঁপা অর্ধগোলক মেনশন করতে হবে। যদি নিরেট অর্ধগোলক না হয়, যদি ফাঁপা হয়ে যায় কিন্তু 2πr² হয়ে যাবে, যদি ফাঁপা অর্ধগোলক হয়ে যায় তখন 2πr² হয়ে যাবে, ঠিক আছে। যদি নিরেট অর্ধগোলক হয়ে যায়, যদি নিরেট অর্ধগোলকের হয়ে যায় তাহলে কিন্তু তখন 3πr²। এখানে কিন্তু সেটা কন্ডিশনটা উল্লেখ করা নেই যে ফাঁপা না নিরেট, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা কোশ্চেনটা আরেকটু পার্টিকুলার হওয়া উচিত ছিল, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে 3πr² আমরা নিচ্ছি, যে অপশন ডি নিরেট ভেবে আমরা 3πr²টা নিচ্ছি। 5এরটা দেখো 2x - 4, কয়েকটা তথ্য আছে 5এরটার জন্য। 5এরটার জন্য দেখো আছে 2x, না 2x, তারপরে কি আছে দেখো 2x - 4 x + 1, 2x - 4 x + 1 আর 10, 2x - 4 x + 1 10, এদের যৌগিক গড় 5 হলে x এর মান। যৌগিক গড় 5 মানে কি, তাহলে যৌগিক গড়, তাহলে 2 + x, এটা 2x - 4 + x + 1 + 10, এখানে কটা তথ্য দেখো 1 2 3 4 5, 5টা তথ্য, 5 দিয়ে ভাগ। যৌগিক গড় কত বলে দিয়েছে দেখো, যৌগিক গড় এখানে কত বলা আছে, যৌগিক গড় 5, তাহলে যৌগিক গড় 5 মানে আমরা এখানেও 5 নেব। তাহলে এখানে দেখো 2x 3x 4x, এখানে দেখো 10 আর 1 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7, 7 আর 2 9, = 5 5 25, তাহলে 4x = 25 - 9, তাহলে 4x = 16, x = 16/4 = 4 আসছে x এর মান। x এর মান চেয়েছে দেখো নিশ্চয়ই, এখানে বলেছে যে x এর মান হবে 4, অপশন সি তে আছে 4, তাহলে অপশন সি সঠিক উত্তর। 5এরটা দেখো অপশন সি 4। 6এরটা দেখো, আচ্ছা এর আগেরটাই বর্গ একক ছিল না, কিন্তু বর্গ এককটা অপশনে থাকা উচিত ছিল, কারণ সমক্ষেত্রফলের একক বর্গ একক দিয়েই হয়, ঠিক আছে। তারপরটা দেখো সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং বৃত্তচাপও 5 সেমি। তাহলে আমরা যদি এসি = r θ পুট করি, দুটোই সমান, ব্যাসার্ধ আর বৃত্তচাপ দুটোই সমান, তাহলে এসি = r θ পুট করলে এস আর আর সমান হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থিটা পড়ে থাকছে, ঠিক আছে। এখানে থিটা কি হবে, রেডিয়ানে হয়, তাহলে থিটা হচ্ছে সি এরটা, যে এসি = r θ যদি পুট করো, দুটোই 5 সেমি করে বলে দিয়েছে, এখানে 5
আর 5 থিটা কেটে যাচ্ছে, থিটার মান হয়ে যাচ্ছে 1, ওয়ানটা থিটার মান হয়ে যাচ্ছে 1, 1-এর একক এখানে কি থাকে, রেডিয়ান এককে থাকে, তাই তো। তাহলে এখানে কোন অপশনে আছে, অপশন সি তে আছে 1 রেডিয়ান, এটা হচ্ছে 1 রেডিয়ান, দেখে নাও, ঠিক আছে। এটা 1-এর দাগের এমসিকিউ গুলো হলো। 2-এর দাগে যাব, 2-এর দাগে শূন্যস্থান পূরণ। 841 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছি আমরা। 841 পেজ। 2-এর দাগের দেখো, 2-এর দাগের 1-এরটা, 2-এর দাগের 1-এর কি বলেছে, 2-এর দাগের 1-এর বলে দিয়েছে যে A:B 2:3, B:C 2:3। তাহলে A:B:C কত হবে, সহজে বেরিয়ে যাবে। দেখো A:B 2:3 আর B:C 2:3, এখানে B এর সাপেক্ষে 2, এখানে B এর সাপেক্ষে 3, এই দুটো মানকে ইকুয়াল করতে হবে। তাহলে এখানে 3 আর 2, এখানে 3 এখানে 2, B এর সাপেক্ষে এখানে 3 আর এখানে 2, 3 আর 2 লসাগু কত 6, তাহলে B এর মানটা দু জায়গায় ইকুয়াল করতে হবে। তাহলে এখানে 6 করলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, 2 × 2 4:6। এখানে 6 করতে হলে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 6:3 দিয়ে 9। তাহলে A:B:C 4:6:9, তাহলে শূন্যস্থানে 6 হবে। দেখো 4 আর 6 দেওয়া আছে, মাঝের ভ্যালুটা নেই B এর, তাহলে 4 আর 6 9 হবে। তাহলে A:B:C is equal to 4 এখানে 6:9 হবে, ঠিক আছে। 2-এরটা দেখো, 2-এরটা বলেছে √243 মাইনাস √27 এর মান কত। √243 মাইনাস √27, √243 মানে √243 মানে হচ্ছে 3টে 7-এর গুণফল। 7 7 49-কে 7 দিয়ে গুণ করো, 7 9 63, 3 হাতে থেকে 6, 4 7 28 6 34, 28 6 34, 343, এখানে 243 আছে। 243 হলে কত হয়, 243-কে 3 দিয়ে ভাগ যাবে, 81 হচ্ছে, ঠিক আছে। 4টে 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 3, 5টা 3, 3 3 3, এই যে 3 দিয়ে হলে 27, 3 9 3 3, 5টা 3, আর এইটা হচ্ছে 3 × 3 × 3, তাহলে এই দুটো 3-এর জন্য একটা 3, তাহলে এটা হচ্ছে 9√3 মাইনাস 3√3, তাহলে এটা হচ্ছে 9 থেকে 3 বিয়োগ করলে 6√3 হয়ে যাচ্ছে। 6√3 অপশনে আছে কি দেখো, 6√3 অপশনে আছে কি দেখো, এখানে আচ্ছা অপশন নয়, এটা এমনি আছে, শূন্যস্থান আছে, ঠিক আছে, শূন্যস্থান আছে। তাহলে শূন্যস্থানে আমরা 6√3ও লিখতে পারি, আবার 6টাকে ভেতরে নিয়েও মানটা পুট করতে পারি, অতটা যাচ্ছি না, আমরা শুধু 6√3 উল্লেখ করে দিচ্ছি 3-এরটা। এটা আর একটা উল্লেখ করা যেত, তোমরা যদি এইভাবে করতে চাইতে, যে যদি এমসিকিউ থাকতো যে এটা গুণফলটা যদি অপশনে থাকতো তাহলে সেটাও হতো। হ্যাঁ, এবার বলেছে অর্ধবৃত্তস্থ কোণের মান ড্যাশ। অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে। অর্ধবৃত্ত কোণের মান, এটা সমকোণ বললেও হবে বা 90 ডিগ্রি বলে দিচ্ছে, এখানে কোণের মান যেহেতু বলেছে, হ্যাঁ মান যেহেতু বলে দিয়েছে 90 ডিগ্রি বলে দিচ্ছে। এরপর কি আছে দেখো, বলছে 3 4 5 6 7 এর মধ্যমার মান ড্যাশ দেওয়া আছে। থ্রি 4 5 6 7 মধ্যমার মান চেয়েছে, এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে দেখতে পাচ্ছ। তাহলে এদিকে দুটো মান আছে, এদিকে দুটো মান আছে, এইটা নিশ্চয়ই মধ্যমা হবে, বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদটা মধ্যমা, তাহলে মধ্যমার মান 5। আচ্ছা 5 দেখো আর 6, 5 কি বলেছে, 5 বলেছে যে sec থিটার মান সর্বদা 1 থেকে কি হয়, sec থিটার মান সর্বদা 1 থেকে বড় হয়, কারণ আমরা কি জানি cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে। তাহলে cos থিটার মান 1 এর চেয়ে ছোট, যেহেতু cos এর মান 1 এর চেয়ে ছোট, sec এর মান অবশ্যই 1 এর চেয়ে বড়, তার অনন্যক যেহেতু, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে sec থিটার মান 1 থেকে এখানে বড় হয়ে যাবে, sec থিটার মান 1 থেকে বড়, তাহলে শূন্যস্থানে হবে বড়। নেক্সট দেখো কি বলেছে, সমকোণী সমদ্বিবাহুত্রিভুজের বাহুগুলির অনুপাত, সমকোণী সমদ্বিবাহুত্রিভুজের বাহুগুলির অনুপাত কি হবে, 1:1 ড্যাশ আছে। দেখো এখানে কি হয়, কোণের অনুপাতেই বাহু হয়, আনুপাতিক মান,
এটা 45, এটা 45, এটা 90, তাই তো? তাহলে এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান, যে এই দুটো সমান আর এইটার মান আছে, ঠিক আছে? তাহলে এখানে মনে করো একটা বাহু 5, এটা 5, তাহলে এইটার মান কত হবে? যে দুটো বাহু সমান এসে গেল, তাহলে এখানে হয়ে যায় নিশ্চয়ই এই যে রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, 5 স্কোয়ার 25 প্লাস 5 স্কোয়ার 25, তাহলে রুট ওভার অফ 50 হয়ে যাচ্ছে, তার মানে 5√2 হয়ে যাচ্ছে। তার মানে 5:5 তার মানে 1:1:√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি কোণের অনুপাত বলতো তাহলে 1:1:2 কোণের অনুপাত বললে, সমকোণী সমদ্বিবাহু। যেহেতু দুটো বাহু সমান, বিপরীত কোণগুলো সমান হবে। এখানে কি বলেছে, কিসের অনুপাত বলেছে আরেকবার দেখি, ত্রিভুজের বাহু কোণের অনুপাত। তাহলে 1:1:2 এটা অবশ্যই হবে 1:1:2, এটা √2 হবে কিন্তু, হ্যাঁ, 1:1:√2, 1:1:√2 হবে, ঠিক আছে? তোমাদের বিষয়টা হচ্ছে, কারণটা এইটা, হ্যাঁ, তোমরা এখানে 6, 7, এইটা 6, 6 নাও, 6, 6 নিলেও দেখবে যা এইটাই আসছে, এই অ্যান্সারই আসছে। 7, 7 নাও, 8, 8 নাও, 10, 10 নাও, যা ইচ্ছে নাও, দেখবে এই অ্যান্সারই আসতে হবে, ঠিক আছে? এটা যে তোমাদের অ্যান্সারে দেওয়া আছে 1:1:2, অ্যান্সারটা ভুল দেওয়া আছে, সেটা যদি কোণের অনুপাত বলতো 1:1:2 হতো, ঠিক আছে? এটা বাহুর অনুপাত 1:1:√2 হবে। নেক্সট দেখো, 3 দাগে যাবো। সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলেছে দেখো, কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম। চক্রবৃদ্ধি সুদ কখনোই সরল সুদ অপেক্ষা কম হয় না। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়, তারপর থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সরল সুদের থেকে বেশি হতে থাকে, বাড়তে থাকে। তাহলে প্রথমটাই যেটা দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ কখনোই সরল সুদের চেয়ে কম নয়, হ্যাঁ, কম হয় দিয়েছে, সেটা মিথ্যা, ঠিক আছে? কখনোই কম হয় না। তারপর দেওয়া আছে দেখো, x⁸ প্লাস 5x4 প্লাস 4 = 0। x4 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, x⁸ প্লাস 5x4 প্লাস, তারপরে কি আছে একটা, তারপরে আছে প্লাস 4 = 0। প্লাস 4 = 0 হলে আমরা যদি x⁴ ধরে নাও y ধরে নিচ্ছি, তাহলে দ্বিঘাত সমীকরণে কি হবে, x⁸টা আমরা x⁴ তার স্কোয়ার লিখতে পারবো, x⁸টাকে আমরা x⁴ তার স্কোয়ার প্লাস 5x⁴ প্লাস 4 = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে y² প্লাস 5y প্লাস 4 = 0, ঠিক আছে? তাহলে দ্বিঘাত সমীকরণটা এইটা হচ্ছে। এখানে কি বলেছে, যে কি বলেছে দেখো, বলেছে x4 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এটা x4 এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তো সত্য এটা, ঠিক আছে? এটা সত্য হবে, এই যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাহলে সত্য। 3 দেখো, 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে অনেক বৃত্ত অঙ্কন করা সম্ভব। 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে অনেক নয়, 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। 3টি অসমরেখীয় বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটি খেয়াল রাখবে। তাই অনেক বলেছে, তথ্যটা মিথ্যা। হ্যাঁ, 4 দেখো, 4 বলেছে 2, 2, 2, 4, 5, 3, 6, 3, 3। দুটি সংখ্যাগুলো মান, এর দুটি সংখ্যাগুলো মান 2 এবং 3। আচ্ছা, আমরা তথ্যটা লিখছি দেখো, 2, 2, 2, 4, 5, 2, 2, 2, 4, 5, 3, 6, 2, 2, 2, 4, 5, 3, 6, 3, 3, এটা আছে, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাই তো? এখানে কটা তথ্য আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে আমরা সাজিয়ে নিই সংখ্যাগুলোকে, 2 গুলো পাশাপাশি যদি লিখি 3টে 2, 3 গুলো পাশাপাশি লিখলে 3টে 3, হ্যাঁ, একটা 4 আছে, একটা 5 আছে, একটা 6 আছে, 3টে 2, 3টে 3, 2 আর 3 দুবারই 3বার করে আছে, তাহলে এর দুটো সংখ্যাগুলোর মান সেটা হচ্ছে 2 এবং 3, এটাই বলা আছে। তাহলে যেটা বলা আছে সেটা সত্য, হ্যাঁ, এক্সাক্ট সঠিক তথ্যই বলা আছে। নেক্সট 5 আর 6 দেখবে। 5এরটা কি বলেছে দেখো, 5এর বলে দিয়েছে যে tan স্কোয়ার 44 ইন্টু tan স্কোয়ার 46 = 1। দেখো, tan স্কোয়ার 44, বাম পক্ষটা নিয়ে ক্যালকুলেশন করছি আমরা, tan স্কোয়ার 44 ইন্টু tan স্কোয়ার 46 = tan স্কোয়ার 44 ইন্টু tan স্কোয়ার 90 মাইনাস 44, 90 মাইনাস থিটা। তাহলে tan স্কোয়ার 44 ইন্টু tan 90 মাইনাস থিটা cot থিটা, cot স্কোয়ার 44। তাহলে cot মানে কি, এটা tan স্কোয়ার 44, cot মানে 1/tan স্কোয়ার 44, cot থিটা মানে 1/tan থিটা। তাহলে tan স্কোয়ার কেটে গেলে 1 আসছে।
এটা ওয়ানই বলা আছে, তার মানে এটা সত্য হবে। ওয়ানই বলা আছে, সত্য হবে। এবার দেখো এখানে 6টা, একটি ঘনকের একটি কর্ণ রুট 3 সেমি হলে তার ঘনফল কত? তার ঘনফল আছে, ঘনফল বলে দিয়েছে, ঘনফল 1 সিসি বলেছে, তাই তো? ঘনফল 1 সিসি। হ্যাঁ, দেখো একটি ঘনকের একটি কর্ণ রুট 3 সেমি আছে, তাহলে এটা সেমি কিউব, তাই তো? আচ্ছা, এটা দেখো তাহলে একটি ঘনকের কর্ণ দেয়া আছে, ঘনকের কর্ণ রুট 3 সেমি। তাহলে ঘনকের কর্ণ যখন দেয়া আছে, ঘনকের বাহু কত হবে? ঘনকের কর্ণ দেয়া থাকলে তাকে ঘনকের কর্ণ দেয়া থাকলে রুট 3 দিয়ে ভাগ করতে হয় বাহু। তাহলে রুট 3 দিয়ে ভাগ করলে এখানে 1 চলেই আসছে, রুট 3 বাই রুট 3 সেমি। তাহলে বাহু হয়ে যাচ্ছে 1 সেমি, তাহলে এটা বাহু কিউব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 সিসি চলে আসছে, দেখো বাহু কিউব করলে, ঠিক আছে? 1, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে ঘনকের আয়তন কত? 1 কিউব, এত, ঠিক আছে? তাহলে এত ঘন সেমি হয়ে যাচ্ছে, এত ঘন সেমি, তার মানে সেমি কিউব, তার মানে 1 সিসি চলে আসছে, ঠিক আছে? তার মানে এটা তথ্যটা সঠিক, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 1ই আসছে। নেক্সট দেখো, এটা সত্য মিথ্যাগুলো হয়ে গেল। এবার আমরা যাব 4এর দাগে। 4এর দাগের 2 নম্বর করে যে কোশ্চেন, সেগুলো সলভ করবো। চারের দাগের 1, 4 দাগের 1 কি বলেছে দেখো। 4 দাগের 1 বলা আছে যে কখন a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব বি কিউব হবে? কখন a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব বি কিউব হবে? এটা কোশ্চেন করেছে, ঠিক আছে? তাহলে কি দেয়া আছে? দেয়া আছে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব, এইটা আছে, তাই তো? বলছে কখন এইটা হবে। এটা বোথ সাইড সমান হতে হবে। দেখো আমরা নর্মালি কি জানি, অতএব আমরা জানি এইভাবেই করবে যে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এক্সট্রা পার্ট কি হচ্ছে? এইটার সঙ্গে এটা সমান হতে হলে, অতএব এটি সত্য হবে যদি, এটি সত্য হবে যদি এই যে 3ab ইন্টু a প্লাস বি 0 হয়, এইটা হলে সত্য হবে। এখানে 3টা ধ্রুবক, এটা 0 হওয়া সম্ভব না। বাকি পার্ট কি কি আছে? a b আর a প্লাস বি। তাহলে এটি সত্য হবে যদি এটি, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? তাহলে এটি আবার লেখার দরকার নেই। তাহলে এখান থেকে পাচ্ছি অতএব এটা 0 হতে পারে, বা বিটাও 0 হলেও, এটা 0 হলেও এটা পুরোটা 0 হয়ে যাবে। 0-র সঙ্গে যে কোনো মান গুণ হলে তো 0 হয়, তাহলে বাম পক্ষটা 0 হয়ে যাবে, ডান দিকের সঙ্গে সমান। বা বিটা 0 হলে সেটা 0 হয়ে যাবে, সে পুরোটা 0 হয়ে যাচ্ছে। বা এই a প্লাস বি এদের সমষ্টিটাও যদি 0 হয় তাহলেও হবে, ঠিক আছে? এই তিনটের মধ্যে কোনো একটা 0 হলে এটা সত্য হবে। অতএব অ্যান্সার লিখবে a ইজ ইকুয়াল টু 0, বা b ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হলে এটি সত্য হবে, তথ্যটি সত্য হবে, ঠিক আছে? দেখো নেক্সট দেখো 2-এর দাগেরটা। একের দাগের কমপ্লিট হলো। দুইয়ের দাগে কি বলছে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার নির্ণয় করো। আচ্ছা, ধরি মূলধন, ধরি আসল ইজ ইকুয়াল টু, আমরা x টাকা ধরছি, তাহলে দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল 2x টাকা, ঠিক আছে? আসল x টাকা হলে সুদ আসল হয়ে যাচ্ছে 2x টাকা। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? এখান থেকে আমরা একভাবে সুদ পাচ্ছি, সুদ হয়ে যাচ্ছে 2x টাকা মাইনাস x টাকা ইজ ইকুয়াল টু x টাকা সুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে দেখো সময় ইজ ইকুয়াল টু 10 বছর। সময় কত বলে দিয়েছে, কি বলা আছে এখানে দেখো, কোনো মূলধন
সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার, ধরি সময় ইজ ইকুয়াল টু, আচ্ছা ধরি সময় নয়, বলছে 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছর সুদের হার নির্ণয় করতে বলছে, সময় বলা আছে, সময় ইজ ইকুয়াল টু 10 বছর, 10 বছর, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। অতএব x টাকার R% সুদের হারে 10 বছরের সুদ কত হচ্ছে, x ইন্টু R ইন্টু 10/100 এত টাকা, এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু XR/10 এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে এই সুদ আর এই সুদ দুটো ইকুয়াল হয়ে যাবে, দুভাবে সুদটা নির্ণয় করেছি, একই টাকার একই সময়ের একই সুদের হারে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এই যে XR/10 ইজ ইকুয়াল টু x বা R ইজ ইকুয়াল টু x ইন্টু 10/x, x কেটে গেল, অতএব R ইজ ইকুয়াল টু 10, অ্যান্সার লিখবে। অতএব বার্ষিক সরল সুদের হার 10%, ঠিক আছে। বলেছে এখানে কি বলে দিয়েছে, সুদের হার নির্ণয় করো, অতএব এখানে সুদের হার হয়ে যাচ্ছে 10%। দেখে নাও প্রসেসটা, বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে সরল সুদের হার নির্ণয় করো। 10 বছরের দ্বিগুণ হচ্ছে আসল x টাকা, সুদের হার সুদ আসল 2x, তাহলে সুদ কত হচ্ছে 2x মাইনাস x, তাহলে x টাকা হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা দ্বিগুণ বলেছে, 3 গুণ বললে ব্যাপার আলাদা হতো। তোমাদের এখানে যে এটা বলেছে ওটা যদি 3 গুণ, অ্যান্সারটা যেটা দেওয়া আছে ওটা যদি 3 গুণ হতো তখন কিন্তু তাহলে এটা আর সুদের হার 10% এসে যেত, কিন্তু এখানে যে দ্বিগুণ বলা আছে, দ্বিগুণের হিসাব অনুযায়ী সুদের হার 10%ই হবে। যদি 3 গুণ বলতো তখন 20% হয়ে যেত। অতএব সুদের হার হবে, এটা উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। সুদের হার 10%, দ্বিগুণ বললে 10%ই আসবে। এটা যদি 3 গুণ বলে দিত 3x, এখানে 3x মাইনাস x 2x হতো, তার মানে এখানে 2x হতো, x কেটে যে 2 পড়ে থাকতো, 10 দুগুণে 20 আর এর মান 20% তখন চলে আসতো, ঠিক আছে। দেখো সহজ ক্যালকুলেশন, যদি 3 গুণ বলতো 20% চলে আসতো। এবার 3-এরটা দেখো, 3-এরটা আমরা সলভ করছি। তিনেরটা দেখো বলা আছে ABC তিনজনে একত্রে একটি ব্যবসায় এত অনুপাতে মূলধন দেয়, বছরের শেষে 13,000 টাকা লাভ হলে এর লাভ্যাংশ। তাহলে ABC এর মূলধন অনুপাত 1/2, 1/3, 1/4, তাই তো। A B ও C এর মূলধনের অনুপাত, A B ও C এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4, ঠিক আছে। A B ও C এর মূলধন অনুপাত এইটা হচ্ছে। তাহলে 2, 3, 4 লসাগু কত 12, সেই লসাগুটা দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে। একে গুণ করলে 6 আসছে, একে 12 দিয়ে গুণ করলে কেটে গিয়ে 4, আর একে 3 আসছে, এইটা এলো। আমরা সরল আকারে করে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু অনেক সুবিধা হবে ক্যালকুলেশনে, পূর্ণ আকারে রেখে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন জটিল হতো, বড় হতো। হ্যাঁ, এটা সহজভাবে প্রকাশ করে নিলাম। দেখো এবার বছরের শেষে কত লাভ হয়, বছরের শেষে 13,000 টাকা লাভ হয়, বছরের শেষে 13,000 টাকা লাভ হয়। অতএব কার লাভ্যাংশ চেয়েছে এখানে, বছরের শেষে 13,000 টাকা লাভ্যাংশ, এ এর লাভ্যাংশ নির্ণয় করো। অতএব এর লভ্যাংশ, এর লভ্যাংশ কত, এর আনুপাতিক মান এখানে 6 বাই এই তিনটার সমষ্টি, 6 + 4, এখানে প্লাস হবে 6 + 4 + 3 ইন্টু 13,000 এত টাকা, ইজ ইকুয়াল টু 6 বাই 6 আর 4 10 আর 3 13 ইন্টু 13,000 টাকা, কেটে গেলে 1000, ইজ ইকুয়াল টু 6,000 টাকা, ঠিক আছে। দেখো এর লভ্যাংশ 6,000 টাকা, এটা অ্যান্সার আসছে। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে, এর লভ্যাংশ আসছে 6,000 টাকা। নেক্সট দেখো 4-এর দাগে যাবো আমরা, প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান আর আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাস। ধরি গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু R একক,
অতএব গোলকের আয়তন 4/3 r³ ঘন একক। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এইটা হচ্ছে, তাহলে শর্তানুসারে এই দুটো সাংখ্যমান সমান তো। অতএব শর্তানুসারে শর্তানুসারে 4/3 r³ = 4πr²। তাহলে 4πr² দিয়ে আমরা উভয় দিকে কেটে দিচ্ছি। উভয় দিকে কেটে দিলে এদিকে পড়ে থাকছে r/3 = 1 বা r = 3। অতএব 2r = 2 × 3। অতএব 2r = 3 দুগুণে 6 আসছে। 2r = 6 আসছে দেখো। অতএব গোলকের ব্যাস 6 একক আসছে। অতএব গোলকের সহজ অঙ্ক দেখো, গোলকের ব্যাস 6 একক। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। দেখো, প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করে থাকি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের ক্লাস দেখে, আমাদের ক্লাসের কমেন্ট করে, ক্লাসের ইমপ্রুভের জন্য বলে, তাদের সেই রকম প্রত্যেক ক্লাসে আমরা সেই রকম কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করে থাকি এবং তাদের ধন্যবাদ জানাই। আজকের ক্লাসেও আমরা সেই রকম কিছু স্টুডেন্টের নাম বলবো। সেই রকম কিছু স্টুডেন্টের উল্লেখযোগ্য যারা আজকের ক্লাসে নাম বলবো সেই রকম উল্লেখযোগ্য হলো অনিশ দেড়ে, সুগত সেনাপতি এবং ঈশান সামন্ত। এদের অনেক ধন্যবাদ আমাদের ক্লাস দেখার জন্য এবং ক্লাসের ইমপ্রুভের জন্য সাজেস্ট করার জন্য। ওকে, ক্লাসে ফিরছি। দেখো, এদের মধ্যে তোমরাও আমাদের বিভিন্ন রকম সাজেশন দিতে থাকো কিভাবে ক্লাসের ইমপ্রুভ করা যায় এবং তোমাদের কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করতে থাকো। এরা যেভাবে মেনশন করছে কমেন্টের পাশে নাম, তোমরাও তাদের কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করতে থাকো, যাতে তোমাদের নাম আমরা পরবর্তীকালে উল্লেখ করতে পারি। ওকে, নেক্সট দেখো 5-এর দাগেরটা কি বলেছে। 5-এর দাগেরটা বলেছে যে একটি গোলক আছে হয়ে গেছে 5x² - 26x + 5 এর এই বীজগুলির অনন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ। ভালো অঙ্ক দিয়েছে এটা। দেখো, 5x² - 20x 26x + 5 = 0। তাহলে এই সমীকরণের যে বীজ 5x² - 26x + 5 = 0, এই সমীকরণের বীজগুলির অনন্যক দ্বারা গঠিত যে সমীকরণ সেটা নির্ণয় করতে বলেছে। আমরা ধরি এই সমীকরণের দুটি বীজ, এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তাই তো। তাহলে আমাদের সেই সমীকরণটা গঠন করতে হবে যার দুটো বীজ হচ্ছে 1/α আর 1/β। তাহলে এখান থেকে এদের ভ্যালুগুলো বের করে দেখো। আলফা প্লাস বিটা = মাইনাস b/a হয়, b এর মান -26/5, মাইনাসে মাইনাসে প্লাস 26/5, আর আলফা ইন্টু বিটা হয়ে যায় c/a মানে 5/5। তাহলে আলফা বিটা = 1। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমাদের সেই সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের 1/α ও 1/β বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে হবে। বীজ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে দেখো, 1/α + 1/β কত? এখানে হয়ে যাচ্ছে লসাগু আলফা বিটা, এখানে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফার মান কত? আলফা প্লাস বিটা যেটা সেটাই, তাহলে হয়ে যাচ্ছে 26/5, আর আলফা বিটার মান 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 26/5। আর 1/α × 1/β কত? 1/α-β = আলফা বিটার মান 1, 1/1 = 1। অতএব নির্ণয় সমীকরণটা কি হবে? অতএব নির্ণয় সমীকরণ x² - 1/α + 1/β × x প্লাস 1/α × 1/β = 0। এইটা আসছে। ঠিক আছে, ভ্যালুটা পুট করো। x² এর মানটা কত এসছে? এর মানটা এসে গেছে -26/5 এসে গেছে। 26/5x প্লাস
এর মানটা 1, 1/1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 বাই আলফা বিটার মান 1 এসছে, আর 1/1 লেখা দরকার নেই, ডাইরেক্ট 1 লিখে দাও 1। এবার 5টা দিয়ে যদি গুণ করে দাও উভয় দিকে, এদিকে 0 হয়ে যাচ্ছে, তাহলে নির্ণয় সমীকরণ হয়ে যাচ্ছে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটারই এইটা হচ্ছে, এর বীজও আলফা বিটা হলে ওরই বীজ 1/আলফা 1/বিটা, একই সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো একই সমীকরণ আসছে। দেখে নাও প্রসেসটা। 5x স্কোয়ার মাইনাস 26x প্লাস 5ই আসবে। নেক্সট দেখো 5 দাগের হয়ে গেল, এবার 6 দাগে যাবো আমরা। ছয় দাগের বলছে যে 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে x প্লাস ওয়াই এর মান 2x স্কোয়ার মাইনাস 2xy, 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এইটা আছে। ঠিক আছে, হলে x প্লাস ওয়াই এর মান চেয়েছে। এখানে দেখো আমরা কি করব, কিভাবে x প্লাস ওয়াই এর মান করবো। এই যে x স্কোয়ারটাকে আমরা ভেঙে নিচ্ছি, এখানে একটা x স্কোয়ার লিখছি মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখছি, এবার এইখানে একটা x স্কোয়ার লিখছি, তাহলে x স্কোয়ার 2x স্কোয়ার হয়ে গেল। তাহলে আগের লাইনের সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। এটা দেখো ভেবে, বা এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই এখানে লিখলাম। আর এটাকে লিখছি x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। দেখো এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, এটা 4x 2 স্কোয়ার 4, তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এটা এতটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বাকিটা হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে দুটো সংখ্যার এদের বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 0 হয়, এরা পৃথক পৃথকভাবে 0 হবে, a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 0, এটা জানি তো। এর জায়গায় এখানে হোল স্কোয়ার আছে, অতএব x মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা 0, বা তারা পৃথক পৃথকভাবে 0 মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার 0, তার মানে x মাইনাস ওয়াই সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে x সমান ওয়াই। ঠিক আছে, আবার দেখো, এবং কি পাচ্ছি x মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 2, অতএব x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 2, অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, x প্লাস y ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, তাহলে x প্লাস y এর মান উত্তর লিখবে, অতএব x প্লাস y এর মান 4। দেখো নেক্সট দেখো, এটা 6 হলো, 7 অঙ্কে যাচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 20 পাই, তার ব্যাসার্ধ 4 সেমি হলে উচ্চতা নির্ণয় করো। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 20 পাই, এখানে এককটা দেওয়া নেই, এককটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, সেমি, এটা যেহেতু ব্যাসার্ধ সেমি বলা আছে, এটা ক্ষেত্রফল বর্গ সেমি হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 20 পাই ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 20 পাই ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, শঙ্কুর ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 4 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ এটা r ইজ ইকুয়াল টু 4 সেমি। আচ্ছা ধরি শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এল ইজ ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস a স্কয়ার। শঙ্কুর তির্যক উচ্চতা, এই যে চিত্র, তির্যক উচ্চতা
এইটা হয়ে যায় তির্যক উচ্চতা, ঠিক আছে, এটাকে আমরা এল ধরছি, এইটা হয়ে যায় তির্যক উচ্চতা, এটাকে যদি আমরা এল ধরি, আর এখানে দেখো এটা যদি এইচ হয় আর ব্যাসার্ধ 4 হয়, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা অতিভুজ হয়ে যায়, এরা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, এটা 4, হ্যাঁ 4 স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এইচ স্কয়ার প্লাস 4 স্কয়ার, এত সেমি। তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল হয়ে যাচ্ছে পাই ইন্টু আর এর মান 4 ইন্টু এল হচ্ছে রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস এটা 4 স্কয়ার 16, এত ক্ষেত্রফল বর্গ সেমি হবে, বর্গ সেমি, এখানটাও বর্গ সেমি হবে, এটা ঘন সেমি নয়, ঘন সেমি হয় আয়তনের একক, এটা বর্গ সেমি হবে। তাহলে শর্তানুসারে দুটো বক্রতলের ক্ষেত্রফল তো সমান হবে, একটা দেওয়া আছে আর একটা নির্ণয় করেছি। অতএব শর্তানুসারে উচ্চতা চেয়েছে, তাহলে আমরা এই মানটাকে বাঁদিকে রাখবো অবশ্যই। শর্তানুসারে 4 পাই রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 20 পাই, ঠিক আছে। অতএব রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 20 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল, এটা কেটে গেল 5, অতএব রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 5, বা উভয় দিকে স্কোয়ার করলে এইচ স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 25, বা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16, বা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 9 আসছে, এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এখানে পজিটিভটা গ্রাহ্য, অতএব এইচ ইজ ইকুয়াল টু 3, অতএব শঙ্কুর উচ্চতা 3 সেমি, শঙ্কুর উচ্চতা সমান 3 সেমি আসছে, দেখো শঙ্কুর উচ্চতা আসছে 3 সেমি। দেখুন প্রসেসটা। এবার আমরা 9 অঙ্কে যাব, দেখো না 8 অঙ্কে, 8 অঙ্কে যাব। 8 কি বলেছে, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা 1 হলে দেখো আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। 8 অঙ্ক দেখো, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা 1 দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। বা আমরা এখান থেকে কি লিখতে পারি, বা খুব সহজেই হয়ে যাবে, দেখো সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, বা সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার বিটা মানে কস স্কয়ার বিটা, বা সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু কস স্কয়ার বিটা মানে হয়ে যাচ্ছে, আমরা লিখতে পারি সাইন স্কয়ার 90 মাইনাস বিটা, উভয় দিক দিয়ে সাইন স্কয়ার তুলে দিলে আলফা ইজ ইকুয়াল টু 90 মাইনাস বিটা, অতএব আলফা বিটাটাকে বাঁ দিকে আনলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রমাণিত। দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণিত, ঠিক আছে, কত সহজভাবে হয়ে গেল, ছোট্ট অঙ্ক, 2 নম্বর দিয়ে দিয়েছে। এত সহজ অঙ্ক আশা করি পাবে না তোমরা, ঠিক আছে, এটা 1 নম্বর থাকলে থাকতে পারে, কিন্তু 2 নম্বরে নয়। 10 সেমি ব্যাসের একটি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে। 10 সেমি ব্যাস। নেক্সট দেখো 9 অঙ্কে যাচ্ছি। বৃত্তের চিত্র অঙ্কন করতে হবে, এটা বৃত্তের ব্যাস 10 সেমি, 10 সেমি ব্যাসের একটি বৃত্তের 10 সেমি ব্যাসের একটি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি, এটা 10 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ 5 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এটা 3 সেমি, ভাবো এটা 3 সেমি, এটা ব্যাসার্ধ 5 সেমি হয়ে যাবে, এটা 3 সেমি, তাহলে ও কেন্দ্রবৃত্ত এ বি জ্যা, এটা সি বিন্দুতে লম্ব, ঠিক আছে। ও বৃত্তের ব্যাস সমান 10 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 10/2 সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 10/2 সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি। আচ্ছা, এবার দেখো কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি, তাহলে ধরা যাক এ বি জ্যা, ধরা যাক
ও কেন্দ্র থেকে এ বি জ্যা এর দূরত্ব 3 সেমি, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ আমরা জানি এই যে দূরত্ব মানে লম্ব দূরত্ব, ঠিক আছে, ওসি পারপেন্ডিকুলার টু এ বি, ঠিক আছে। তাহলে লম্ব দূরত্ব হলে জ্যাটা সমান দুভাগে ভাগ হয়, এসি সমান বিসি, একদিকটা নির্ণয় হলেই আমরা অন্য দিকটা পেয়ে যাবো, এসি আর বিসি সমান, ঠিক আছে। আর এখানে ওয়ে ইজ ইকুয়াল টু ওয়ে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলা আছে। তাহলে অতএব ত্রিভুজ এওসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এইটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা ওসি ওএ অতিভুজ, যার ওএ অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান মানে ওএ অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অতএব ওএটা দেয়া আছে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু ওসি কত, ওসি হচ্ছে 3 স্কয়ার প্লাস এসি স্কয়ার, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার 25 মাইনাস 9, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9 16। অতএব এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, অতএব পজিটিভটা গ্রাহ্য, এসি ইজ ইকুয়াল টু 4, অতএব এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 4 সেমি, 4 সেমি করে হচ্ছে। অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য, অতএব দেখো এবি সমান এসি প্লাস বিসি সমান 4 সেমি প্লাস 4 সেমি সমান 8 সেমি হয়ে যাচ্ছে। দেখো 8 সেমি হয়ে গেল। তোমার তাহলে উত্তরটা লিখে দেবে, অতএব এবি জ্যায়ের, বা শুধুমাত্র জ্যা যেহেতু ওখানে উল্লেখ ছিল না, অতএব জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি। বলেছে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি, এটা উত্তরটা অবশ্যই লিখবে, জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি। স্টেটমেন্ট অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে, 2 নম্বরে যখনই 2 নম্বরে চলে এসছো প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বর 4 নম্বর তো লিখতেই হবে, 2 নম্বর থেকেই স্টেটমেন্ট লেখা শুরু করতে হবে, যে জ্যায়ের দৈর্ঘ্য, এখানে স্টেটমেন্ট লিখবে জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। 9 হলো 10 অঙ্ক, দেখো। দশের অঙ্ক কি বলে দিয়েছে, 10 বলা আছে yi is equal to xi minus 5/2, yi is equal to xi minus 5/2 বলা আছে। তাহলে আমরা সম্পর্ক থেকে এখান থেকে লিখতে পারি a is equal to 5 আর h is equal to 2, এটাই হয়, কারণ এটার তথ্যটা এইরকম, yi is equal to যদি yi একারই লিখে, এটা হয়ে যায় xi minus a by h, মানে এর সঙ্গে তুলনা করে লেখা হচ্ছে এটা, ঠিক আছে, ওর সঙ্গে এটা তুলনা করে a আর h এর ভ্যালুটা আমরা লিখছি। আর কি বলা আছে দেখো, বলা আছে সামেশন অফ fi(y6), তাহলে সামেশন অফ fi(yi6), তাহলে x বার নির্ণয় করতে বলেছে, যেখানে দেয়া আছে সামেশন অফ fi(yi6) আর শেষে দেয়া আছে দেখো সামেশন অফ fi is equal to 10, এটাও দেয়া থাকতে হবে, নাহলে নির্ণয় করা যাবে না, ঠিক আছে। তাহলে সামেশন অফ fi(yi6) আর সামেশন অফ fi10 হলে x বারের সূত্র হচ্ছে, আমরা জানি যে x বার is equal to a প্লাস সামেশন অফ fi(yi) বাই, এটা x বারই বলেছে তো, সামেশন অফ fi কি বলে দিচ্ছে দেখো, নির্ণয় করতে বলেছে যে x বার, হ্যাঁ x বার বলে দিয়েছে। তাহলে ভ্যালুগুলো পুট করো, অতএব x বার ইজ ইকুয়াল টু a এর মান কত 5 প্লাস fi(yi) কত, এইটা ইন্টু h, হ্যাঁ এটা এইচটা লিখলে ভুল হবে, না লিখলে হবে না, এইটা h হয়, এটা fi(yi6) আর এটা 10 ইন্টু 2, বা x বার ইজ ইকুয়াল টু 5 প্লাস, এটা হচ্ছে 6 দুগুণে 12/10, বা এটা কাটতে যাবে না, কাটলে যদি 5 এসে যায় তোমাকে ওপরে 6/5, তাহলে আবার ভাগ করে দেখতে হবে তোমাকে, এই প্রসেসটা আমি বলছি। দেখো এই যে নিচে 10 আছে, তার মানে একটা সংখ্যার আগে শূন্য বসে গেল, 5 প্লাস 1.2, তাহলে কাটতে হলো না, নিচে 10 আছে মানে শেষের থেকে একটা অঙ্কের আগে শূন্য বসিয়ে দিলে কত সহজে হয়ে গেল দেখো। তাহলে বা x বার ইজ ইকুয়াল টু 6.2, ঠিক আছে। অতএব x বারের মান নির্ণয় করতে বলেছে, x বারের মান 6.2, দেখো এইভাবে করবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হলো এটা 10 অঙ্ক হলো। এবার দেখো 11 দাগে যাব, এখানে তোমাদের উত্তর দেওয়া আছে x বারের মান 5, x বারের মান 5 কখনোই হবে না, x বারের মান 6.2 হবে, যেহেতু fi(yi) দেওয়া আছে, ঠিক আছে, fi(yi6) দেওয়া আছে, এটাই ফর্মুলা, ঠিক আছে। যদি এইটাও 5 দেওয়া থাকতো
তাহলে উপর নিচে কেটে গিয়ে তখন এটা তাহলেও 6 আসতো। ঠিক আছে, এখানে দেওয়া আছে, আবার একবার দেখে নিচ্ছি। দেখো y i ইজ ইকুয়াল টু xi মাইনাস 5/2, যেহেতু উত্তরটা অন্য আছে, fi y i ইজ ইকুয়াল টু 6, আর যেখানে সামেশন অফ fi 10। ঠিক আছে, সামেশন অফ fi 10, fi y 6, h এর মান 2, 12। ঠিক আছে, নেক্সট দেখো 11টা। প্রদত্ত আছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স আর কস থিটা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, থিটা প্রণয়ন করতে বলেছে। আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, অতএব উভয় দিকে বর্গ করলে যে এখানে আর সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা 1 নাম্বার দাও। আচ্ছা, আর কি আছে? আর দেওয়া আছে আর কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, আবার আর কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, আবারও বর্গ করে দাও। অতএব আর কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, অতএব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে 2 নাম্বার দাও। 1 প্লাস 2 করে পাই, তার মানে আমরা 1 আর 2 যোগ করছি। ঠিক আছে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার কমন নাও, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটাই নির্ণয় সম্পর্ক। অতএব থিটা বর্জিত সম্পর্কটি হলো, বলেছে কি বলেছে, থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো, তাই তো? অতএব থিটাকে অপনয়ন করো, থিটা বর্জিত সম্পর্কটি হলো, বা এটা প্রমাণিত দিয়ে দাও, আমরা লিখে দিচ্ছি থিটা বর্জিত সম্পর্ক। অতএব থিটা বর্জিত সম্পর্ক, থিটা বর্জিত সম্পর্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। নেক্সট দেখো 12 অঙ্ক, আজকের পেজের লাস্ট অঙ্ক, আজকের পেজের 841 পেজের লাস্ট অঙ্ক। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বরের গুলো আগে সলভ করে নিচ্ছি, 36 নম্বর, তারপর আমরা বড় কোশ্চেনও সলভ করব। তোমাদের 12 তারিখ থেকে পরীক্ষা, ফেব্রুয়ারি, সম্ভবত আমরা 5-6 তারিখ পর্যন্ত ম্যাথের ভিডিও ছাড়তে থাকবো, বা 7-8 তারিখ পর্যন্ত। এরপর দেখো একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সহজ অঙ্ক। দেখো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত কত আছে? আছে যথাক্রমে 6 সেমি, 8 সেমি ও 12 সেমি। 6 সেমি, 8 সেমি ও 12 সেমি, এই 3টে বাহু আছে। ঠিক আছে, এইটা একটু ভুল আছে, এটা 12 সেমি হবে না, 12টার জায়গায় 10 সেমি হবে। 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা কারেকশন করে নেবে, 6 সেমি, 8 সেমি ও 10 সেমি হবে। ঠিক আছে, শেষেরটা। তাহলে একটা বৃত্ত হলে, এখানে যদি একটা বৃত্ত হয়, এটা নিশ্চয়ই যদি এইরকম যদি আমরা একটা ব্যাস ভাবি, এটা 6 সেমি, 8 সেমি আর এটা 10 সেমি হবে। তাহলে এ বি সি বৃত্ত হলে অবশ্যই কেন্দ্রটা এখানে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটাই হয়ে যায় বৃত্তের, অতিভুজটাই হয়ে যায় বৃত্তের ব্যাস। ধরি এ বি ইজ ইকুয়াল টু 8 সেমি, চিত্রটা অঙ্কন করলে বিসি ইজ ইকুয়াল টু 6 সেমি এবং এসি ইজ ইকুয়াল টু 10 সেমি। অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, আর এবি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 8 স্কোয়ার 64 আর 36 100। অতএব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ
যার অতিভুজ এসি হয়ে যাচ্ছে। তার মানে এসিটাই অতিভুজ। এবার দেখো একটা চিন্তা ভাবনা করো যে তোমরা করেছো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এইটা সমকোণ যদি হয়ে যায় তার মানে এইটা অতিভুজ হয়ে যাচ্ছে। এটা সমকোণ অতিভুজ, তো এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এইটা ব্যাস, সেইটা ব্যাস ছিল না, অতিভুজটা ব্যাস ছিল নিশ্চয়ই। অতএব ও কেন্দ্রবৃত্তের ব্যাস, এটা যদি ও কেন্দ্র হয়ে যায়, ও কেন্দ্রবৃত্তের ব্যাস, ও কেন্দ্রবৃত্তের ব্যাস এসি, এসি ব্যাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের ব্যাস এসি, এটা যেহেতু সমকোণ অতিভুজ হয়ে যাচ্ছে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যাচ্ছে, যার এসি অতিভুজ, কারণ কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বি কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাস এসি, অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, ব্যাসটা হচ্ছে 10/2 সেমি সমান 5 সেমি। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবে? এটা লিখে দেওয়ার পর যে সেই কারণে অঙ্কটা সহজ বলে এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, 12টা অবশ্যই কারেকশন করে 10 করে নেবে। পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, সেই হিসাবেই তোমাদের উত্তর দেওয়া আছে দেখো 5 সেমি। ঠিক আছে, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। উত্তর লিখবে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 5 সেমি। দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। পুরোনোটা এর সাথে সাথেই দেখো আমাদের আজকের পেজ 841 পেজের ম্যাথের সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। ঠিক আছে, 841 পেজের দেখানো প্রসেসটা, 841 পেজের ম্যাথের সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং এর পরে যে ম্যাথের পেজটা আছে সেটা সলভ করবো। ঠিক আছে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং এবিটিএ টেস্ট পেপারে এর পরে যে ম্যাথের পেজটা আছে সেটা সলভ করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।